আসসালামু আলাইকুম। দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছে এই যে জাতীয় নাগরিক পার্টি তার নেতৃবৃন্দ, এবি পার্টি তার নেতৃবৃন্দ, এরা যে এখন সকল রকম ঢাকনা খুলে, মুখোশ খুলে, আবরণ খুলে সত্যিকার অর্থেই তাদের যে প্যারেন্ট পার্টি, তাদের যে প্রধান আদর্শিক অবস্থান এবং দল জামায়াতে ইসলামের কাছে ফিরে যেতে পারছে এবং প্রকাশ্যে জামায়াতে ইসলামীর রাজনীতির শক্তিতে নিজেরা শক্তিমান হতে পারছে এবং জামায়াতে ইসলামীকে শক্তিশালী করতে পারছে বাংলাদেশের রাজনীতির জন্য, সেটাও কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা হবে। জামায়াত নেতা মিয়া গোলাম পারোয়ার কমাস আগে জুলাই সনদ নিয়ে রেষারেষির জেরে যখন এনসিপি নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলেছিলেন যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, তখন সে কথাটা ভীষণভাবে ভাইরাল হয়ে উঠেছিল। বিশেষ করে যারা বরাবর সন্দেহ করতেন কিংবা ওসব প্রমাণে কর্ণপাত করতেন যে আসলে তো জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে কিংবা জুলাই আগস্ট আন্দোলনের মূল যে নেতারা তাদেরকে তৈরি করেছে, সে বিষয়টি যারা জানতেন, কর্ণপাত করতেন এবং যারা এতে বিশ্বাস করতেন, তারা তখন ভীষণ মজা পেয়েছিলেন এবং একে একটা সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে হাজির করছিলেন যে রীতিমতো জামাতের শীর্ষস্থানীয় নেতা মিয়া গোলাম পারোয়ারই একরকম আঙুল তুলে তরুণ নেতাদের বলেছেন যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। কেন মিয়া গোলাম পারোয়ার এনসিপি নেতৃবৃন্দকে মনে করিয়েছিলেন যে তারাই তাদের জন্ম দিয়েছেন, সেটা আবার সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু সেই জুলাই আগস্ট আন্দোলনের পর থেকেই বিবিসি বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার পরিষ্কার করেছেন। বিবিসি বাংলা যখন জুলাই আন্দোলনে কোন রাজনৈতিক দলের কি ভূমিকা, মানে এই ভূমিকা নিয়েও তো এক রকমের টানাটানি মারামারি আছে, তো সেটা নিয়ে যখন এক অনুসন্ধানী প্রতিবেদনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তার সঙ্গে কথা বলল গিয়ে জামায়াতে ইসলামী তখনকার নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরের সঙ্গে, তখন সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু পরিষ্কার করে বিবিসি বাংলাকে বলেছিলেন যে তারাই মূলত ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, জনশক্তি সরবরাহ করেছেন এবং কৌশল নির্ধারণ করেছেন, কিন্তু যাতে সাধারণ মানুষ সেই আন্দোলনে যোগ দেওয়ার সময় এটাকে জামাত শিবিরের আন্দোলন বলে সে আন্দোলনে যোগ দিতে দ্বিধাগ্রস্ত না হয়, সে কারণে তারা সামনে আসেন নাই। তখন ছাত্র শিবির নেতা সাদিক কায়েম, যিনি এখন জাতীয় নেতা, তিনিও কিন্তু সামনে আসেন নাই। তিনি তখন ছাত্রলীগ নেতা ছিলেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সম্মুখ সারির নেতা হিসেবেই ছিলেন। তিনিও কিন্তু জুলাই আগস্টের পর সংবাদ মাধ্যমে এসে বলেছেন যে এই নাহিদ, আসিফ, এদেরকে তারাই তৈরি করেছেন ছাত্র শিবির থেকে। সবার প্রথম তারা তৈরি করেছিলেন নুরুল হক নুরু, গণ অধিকার পরিষদ নেতা, তাকে ছাত্র অধিকার পরিষদের নেতা হিসেবে সেই প্রথমবারের কোটা সংস্কার আন্দোলনের মুখ হিসেবে। এরপর সেই ছাত্র অধিকার পরিষদ থেকে তারা ছাত্র শক্তি তৈরি করেন, যেই গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা হিসেবে আসিফ মাহমুদ, আক্তার হোসেন তো করতেন নুরুল হক নুরুর দল, তারপর তিনি এলেন সেখানে নাহিদ ইসলাম, এরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। কাজেই এই পুরো সমীকরণটা মানে পরিষ্কার, ছাত্র শিবির জামায়াতে ইসলামী একেবারে কোনো রাগঢাক না রেখে সে কথা জুলাই আগস্টের আন্দোলনে তাদের বিজয়ের পর থেকে বলছেন বটে, কিন্তু নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত, সার্জিস এরা বরাবর একটা অন্য পার্সোনা বা একটা অন্য ব্যক্তিত্ব তাদের দলের গড়ে তুলতে চেয়েছেন। তারা বলেছেন তারা ডানপন্থীও হবেন না, বামপন্থীও হবেন না, তারা মধ্যপন্থার রাজনীতি করবেন। সে কোন পন্থা, কোন আদর্শ তারা পরিষ্কার করতে না পারলেও ফেব্রুয়ারিতে দল গঠনের সময় থেকেই তারা ছাত্র শিবির ঘোষণা দিয়ে যে নেতৃবৃন্দ করতেন তাদেরকে দলে জায়গা দেন নাই। সেই জায়গা থেকে জামায়াতে ইসলামীর আরেকটা দলের উদ্ভব হয়েছে ছাত্র শিবির নেতাদের দ্বারা, যে দুজন ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন 24-এর আন্দোলনে, রাফে সালমান রিফাত আর আলী আহসান জুনায়েদ। এই দুজন কিন্তু নাহিদ ইসলাম কোন বক্তৃতা কখন দেবেন, কোথায় ভিডিও বার্তা পাঠাবেন, এই সব কিছু তারা দেখতেন, তারা সকল বার্তা লিখে দিতেন, কিন্তু এই দুজনকে নাহিদ ইসলামরা নিতে রাজি হন না,
তারা যখন এনসিপি গঠন করেন, কারণ তারা শিবির থেকে নিজেদেরকে আলাদা রেখে একটা মধ্যপন্থার পরিচয় দিয়ে বেড়ে উঠতে চেয়েছিলেন। জামাতের কৌশলের কথা যদি ভাবেন, জামায়াতে ইসলামী কিন্তু বরাবর এরকম নানা দল তৈরির পক্ষে, কারণ ওই যে 1971 সালের পর একবার নিষিদ্ধ যখন তারা ছিল, মানে প্রেসিডেন্ট জিয়ার আমলে এসে তো আবার বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির সিদ্ধ হলো এবং তার ফলে জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তারা আবার রাজনীতিতে ফিরতে পারলো। কাজেই জামায়াতে ইসলামী স্বাধীন বাংলাদেশে সবসময় সে ভয় নিয়ে রাজনীতি করেছে যে কোনো সময় তাদেরকে ওই মুক্তিযুদ্ধের কথা বলে, যুদ্ধাপরাধের কথা বলে নিষিদ্ধ করে দেওয়া হতে পারে। সে কারণে তারা বিভিন্ন দল সবসময় সৃষ্টি করার পক্ষে, এবং এই যে একটা গুপ্ত রাজনীতি, যে শব্দটা 2024-এর জুলাই আগস্টের পর থেকে ভীষণভাবে প্রচলিত হয়ে উঠেছে বাংলাদেশে, যখন দেখা গেল হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম থেকে সাদিক কায়েম সকলেই ছাত্রলীগ করতেন, যেমন ছাত্রলীগ করতেন গণ অধিকার পরিষদের ভিপি নুরু, সকলেই ছাত্রলীগ করতেন। এরাই কিনা হাসিনা বিরোধী আন্দোলনের মূল শক্তি হয়ে উঠলেন এবং এদের সবাইকে শিবির তৈরি করলো। তখন বারবার এই গুপ্ত রাজনীতির প্রসঙ্গটা উঠেছে। বিশেষভাবে এই কথা বিএনপি এবং ছাত্রদল কিন্তু বারবার তুলে এনেছে রাজনীতির ময়দানে। তো এই গুপ্ত রাজনীতির কৌশল, মানে অন্য দলের ভেতরে ঢুকে গিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি করে যাওয়া, সেটা যেমন একটা কৌশল, তেমনি অনেক রকমের দল গঠন করে রাখা, সেটাও জামায়াতে ইসলামীর একটা প্রতিষ্ঠিত কৌশল। যে কৌশলের অংশ হিসেবে এনসিপির জোটে, নির্বাচনী জোটে যোগ দেওয়া এবি পার্টি, মানে ব্যারিস্টার ফুয়াদের যে দল, সে দলটিও কিন্তু 2020 সালে গঠিত হয়েছিল জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় এক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি কিনা আবার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের গুরু। সেই আব্দুর রাজ্জাক ব্যারিস্টার এবং তাজুল ইসলাম, এ দুজনেই কিন্তু তখন বেরিয়ে গিয়ে এই এবি পার্টি গঠন করেছিলেন। দেখেন, এই এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ, তিনি আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে পড়তেন এবং দ্বিতীয় বর্ষে এই ব্যারিস্টার ফুয়াদ যে ছাত্র শিবিরের অর্থায়নে যুক্তরাজ্যে চলে গেলেন পড়তে, সেটা কিন্তু তখন আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকলেই জানতাম, মানে আমাদের ক্লাসে আমরা সকলেই জানতাম। অথচ সেই ব্যারিস্টার ফুয়াদও কিন্তু জামায়াতে ইসলামীর রাজনীতি করেন না, তিনি করেন এবি পার্টি। ঠিক তেমনি ভাবেই এনসিপি শিবির থেকে আলাদা একটা এন্টিটি হিসেবে গড়ে উঠতে চাইলো, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা রকম কড়া বক্তব্য দিতে থাকলো, জাতীয় নাগরিক পার্টি গড়ে তুললো। আর ওই যে জাতীয় নাগরিক পার্টিতে জায়গা পেলেন না যে দুজন প্রভাবশালী শিবির নেতা, রাফে সালমান রিফাত আর আলী হাসান জোনায়েদ, তারা গড়ে তুললেন আপ বাংলাদেশ পার্টি। মানে দেখেন কতগুলো দল গঠিত হয়ে গেল। অন্যদিকে দেখেন, জামায়াতে ইসলামীর ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যেমন ছাত্রলীগ করে করে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে সংগঠনে, জনশক্তিতে এমন শক্তিশালী করেছেন যে আওয়ামী লীগ সরকার পড়ার পরেই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে তারা ফুল প্যানেলে বিজয়ী হচ্ছেন। এখন আবার ডাকসুতে যেমন এবি জুবায়েরের মতো স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে যারা স্বতন্ত্র নির্বাচন করে জিতে এসেছেন শিবিরের প্যানেলের মধ্যেই, তাদেরকেও দেখা যাচ্ছে তারাও আসলে ছাত্র শিবিরের রাজনীতিরই, কিন্তু তারা অন্য নামে দল গঠন করে, প্যানেল গঠন করে ওই সংসদ নির্বাচনগুলোতে অংশ নিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। শিবিরের গুপ্ত রাজনীতি, জামায়াতের গুপ্ত রাজনীতির কৌশলটা হচ্ছে এমন, ধরেন ইসলামী ছাত্রী সংস্থা, ছাত্র শিবিরে তো নারীরা অংশ নিতে পারেন না, ছাত্রীরা অংশ নিতে পারেন না। জামায়াতে ইসলামীর রাজনৈতিক শাখা ছাত্রীদের জন্য কিন্তু আলাদা। সেই ইসলামী ছাত্রী সংস্থাও দাবি করে তাদের সঙ্গে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নাই। কাজেই জামায়াতে ইসলামী এরকম আলাদা আলাদা এন্টিটির মাধ্যমে, আলাদা আলাদা সংস্থার মাধ্যমে তাদের রাজনীতিটা বরাবর এক রকমের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে ছড়িয়ে রেখেছে, যাতে আপনি এরা যুদ্ধাপরাধীর দল, এরা 1971-এ এই ভূমিকা রেখেছিল, কিংবা কোনো অপবাদ দিয়েই একটা উইংকে বা একটি সংস্থাকে আপনি যদি কোণঠাসা করে ফেলেন, তাহলে যাতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব প্রেক্ষাপটেই, সব পরিপ্রেক্ষিতেই আরো অন্তত 10টা দল দাঁড়িয়ে যেতে পারে।
এখন জাতীয় নাগরিক পার্টি খুব আলাদা থাকবার চেষ্টা করেছে বটে, কিন্তু এখন যখন তারা মাঠের রাজনীতিতে গেছে, নির্বাচনের রাজনীতিতে গেছে, তখন তারা ভোট চাইতে গিয়ে দেখছে বিএনপি বা জামায়াতে ইসলামীর সঙ্গে জোট না করলে কোনো এলাকায় গিয়ে দাঁড়ানোরই কোনো উপায় নাই। এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বিএনপির সঙ্গে আলোচনায় কোনো ঠাঁই না পেয়ে, মানে এখন পর্যন্ত আসলে বিএনপি তাদের দিকে কর্ণপাতই করে নাই, কারণ বিএনপির শরিকরা সহ বিএনপির শীর্ষ নেতৃত্বের মূল কথা একদিকে যেমন জাতীয় নাগরিক পার্টির তরুণেরা আসলে জামায়াতে ইসলামী ঘরানার, জামায়াতে ইসলামীর তৈরি করা তরুণ নেতা, কারণ সৈয়দ মোহাম্মদ তাহের এমনকি জুলাই আগস্ট আন্দোলন যখন চলছে তখন কারাগারেও বিএনপির বিভিন্ন নেতাদেরকে বলেছিলেন যে এই নাহিদ ইসলাম তো আমাদের তৈরি করা ছেলে। কাজে বিএনপি খুব ভালো মতো জানে কারা মাঠে ওই আন্দোলনটা তুলে এনেছে এবং কারা সেই আন্দোলনের প্রধান নেতৃত্বের মুখ ছিলেন। কাজে বিএনপি জামায়াতে ইসলামীর এই গুপ্ত রাজনীতি করা তরুণ দলকে একদিকে যেমন তাদের দলে আনতে চাইছে না, তেমনি জুলাই আগস্ট আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত এই নেতৃবৃন্দকে যে বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত করে, মানে বাকি জীবনভর নানা রকম ফৌজদারি দায় দিয়ে একরকমের কোণঠাসা করে রাখা যাবে, যে কোনো সময়ে তাদের বিচার আচার শুরু করা যাবে, এই দায়টাও আসলে বিএনপি তাদের কাঁধে আনতে চায় না। কাজেই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে কথা আগাতে এখন পর্যন্ত বিএনপি কোনো আগ্রহ দেখায় নাই। যখন একটু আধটু কথাবার্তা হয়েছে সেই কথাও কিন্তু বিশেষ এগোতে পারে নাই। এখনো জাতীয় নাগরিক পার্টির প্রত্যাশা যে যদি তারেক রহমান তাদের দিকে ফিরে তাকান, তারেক রহমান এখন পর্যন্ত তরুণ নেতা বলতে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নুরু আর রাশেদ খানের দুটো সিটে ছাড় দেওয়ার কথা বলেছেন জুলাই আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের দীর্ঘ ভূমিকার জন্য। তার মানে নুরুল হক নুরু আর রাশেদ খান একমাত্র সফল হয়েছেন গা থেকে জামায়াতে ইসলামীর দায় বা গন্ধ ঝেড়ে ফেলতে, কিন্তু নাহিদ ইসলামদের এই সুযোগ দিতে বিএনপি আপাতত রাজি না। এখন তারা জামায়াতে ইসলামীর সঙ্গে আলাপ শুরু করেছে এবং এই জোট ঘোষণা হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। মানে সন্তান জাতীয় নাগরিক পার্টি তার বাপ জামায়াতে ইসলামীর কাছে ফিরে যাচ্ছে রাজনীতির মাঠে টিকে থাকার সুযোগ পাওয়ার জন্য। কারণ বুঝতেই তো পারছেন, না হলে এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের আসলে ভোটের মাঠে তো দূরের কথা, রাজনীতির মাঠেই আর বেশি দিন টিকে থাকার সম্ভাবনা নাই। অথচ এরা মাত্র 2 সপ্তাহ খানেক আগে এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে এক দল মিলে নির্বাচনী জোট করে বলেছিল যে তারা একটা শক্তিশালী তৃতীয় জোট গড়ে তুলবে, এবং তখনও এই দলটি জামায়াতের গন্ধ যাতে তাদের গায়ে না লাগে তাই জন্য শিবির নেতাদের গড়া ওই আপ বাংলাদেশকে তাদের নির্বাচনী জোটে জায়গা দেয় নাই। অথচ এখন জামায়াতের ছায়াতলেই তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে। এ অবস্থায় এই যে জাতীয় নাগরিক পার্টি তার নেতৃবৃন্দ, এবি পার্টি তার নেতৃবৃন্দ, এরা যে এখন সকল রকম ঢাকনা খুলে, মুখোশ খুলে, আবরণ খুলে সত্যিকার অর্থেই তাদের যে প্যারেন্ট পার্টি, তাদের যে প্রধান আদর্শিক অবস্থান এবং দল জামায়াতে ইসলামের কাছে ফিরে যেতে পারছে এবং প্রকাশ্যে জামায়াতে ইসলামীর রাজনীতির শক্তিতে নিজেরা শক্তিমান হতে পারছে এবং জামায়াতে ইসলামীকে শক্তিশালী করতে পারছে বাংলাদেশের রাজনীতির জন্য, সেটাও কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা হবে। কারণ এর মাধ্যমে হয়তো এই যে গুপ্ত রাজনীতির যে কৌশল, সেটার একটা অবসান ঘটবে। কারণ এরপর জামায়াতে ইসলামীর জন্য হয়তো অন্য ছোট দলে ভাগ হয়ে শক্তিহীনভাবে রাজনীতি করতে আর কোনো তরুণ বা আর কোনো দল বা আর কোনো উচ্চাকাঙ্ক্ষী নেতা রাজি হবেন না। কাজেই এই ঘটনাটিকে একদিকে যেমন অনেকেই ভীষণ হতাশাজনক বলছেন যে এই তরুণদের কাছে প্রত্যাশা করা হয়েছিল তারা নতুন রাজনীতি করবে আর তারা কিনা স্বাধীনতা বিরোধীদের দল জামায়াতে ইসলামীর কাছে যাচ্ছে। মানে যা বলছিলাম যেটা, যে যারা কিনা কর্ণপাত করতে চায় নাই কিংবা কোনো সমীকরণ করে নাই 2024-এর জুলাই আগস্ট থেকে যে কোত্থেকে এই ছেলে পেলে হঠাৎ দাঁড়িয়ে পড়লো আর সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হয়ে গেল, লাখ লাখ ছাত্ররা সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এলেন একটা সংগঠিত রাজনৈতিক শক্তি ছাড়া।
এমন প্রশ্ন যেই সরল ব্যক্তিরা করেন নাই তারাই সম্ভবত এখনো হতাশ হচ্ছেন। কিন্তু আমার বিশ্লেষণ বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জামায়াতে ইসলামীর নির্বাচনী জোটে যোগ দেওয়া বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ঘটনা সে কারণে যে এর মাধ্যমে প্রকৃতার্থেই বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর গুপ্ত রাজনীতির কৌশল বন্ধ হবে এবং রাজনীতি মানে আপনার রাজনৈতিক আদর্শের বিষয়টি প্রকাশ্যে আসবে। জুলাইয়ের সন্ত্রাসকে ঘিরে যে রাজনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছিল সকলের ভেতর, যে বাংলাদেশের রাজনীতি বদলে গেছে, বাংলাদেশের রাজনীতি বদলে যাবে, আসলে এই জুলাই সন্ত্রাসের ভেতরেই বাংলাদেশের ক্ষমতার লড়াইয়ের মূল রেখাগুলো স্পষ্ট ছিল। তখনই শেখ হাসিনা বলেছিলেন এই আন্দোলন জামায়াত শিবিরের, বিএনপিও আছে সঙ্গে। পাল্টা বয়ান এসেছিল এটি নাকি দল নিরপেক্ষ ছাত্রদের বিক্ষোভ। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে তাতে শেখ হাসিনা সেই বক্তব্যকে আপনারা কেউই নিছক রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দিতে পারছেন না। পারছেন কি? পারছেন না। বরং দেখা যাচ্ছে যাকে ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা হয়েছিল সেটি ধীরে ধীরে একটি পুরনো রাজনৈতিক প্রকল্পের বাহন হিসাবে ব্যবহৃত হয়েছে। জামায়াতের সন্ত্রাসী বাহিনী হিসাবে 2024 সালে এদেরকে ব্যবহার করা হয়েছিল, এখন তারা আবার জামায়াতের সঙ্গে মিশে যাচ্ছে। জামায়াতের সন্তান জামায়াতের ঘরে চলে যাচ্ছে। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তারা যদি নির্বাচনী জোট নাও করে তাহলেও জামায়াত যে তাদের পিতা আর এনসিপি যে জামায়াতের সন্তান, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বড় হিসেব। এই হিসেব এবং সত্য বদলাবে না। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস উঠে এলেন এবং তার ছায়ায় যে বাস্তব ক্ষমতা বিন্যাস গড়ে উঠল, সেখানে মূল নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর, তাদের ছাত্র এবং সহযোগী সংগঠন শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘনিষ্ঠ বলয়ের হাতে। এই প্রেক্ষাপটে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্রদের দিয়ে এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হলো। রাষ্ট্রই গঠন করেছে, টাকা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে এবং ডক্টর ইউনূস তার ধুরন্ধর বুদ্ধি দিয়েছে। তখনই অনেকেই বলছিলেন যে এটি আসলে জামায়াতের বি টিম। আমি অনেকবার এ নিয়ে ভিডিও করেছি। একটি অস্থায়ী দোকান জামায়াতের, যার কাজ হবে নতুন মুখে পুরনো রাজনীতি বাজারজাত করা এবং মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের ভেতরে একটা সন্ত্রাসী, একটা উগ্রবাদী প্রচার চালানো। তারা তাদের কাজটি করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে হাসনাত আর সার্জিস। এখন আসন্ন নির্বাচনকে সামনে রেখে এনসিপি এবং জামায়াতের জোট গঠনের খবর, সেই সত্যটাই যা এতদিন ধরে বলে আসছি তার বাস্তব রূপ নিচ্ছে। মনোনয়নপত্র জমার সময় ঘনিয়ে আসতেই যে দর কষাকষি শুরু হয়েছে তাতে স্পষ্ট হয়ে গেছে যে এনসিপির স্বতন্ত্রতা আসলে কিছু ছিল না। এটা কাগজে কলমে একটা নতুন দল হিসেবে তারা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছে 30টি আসনে সমঝোতা হয়েছে এবং আসন প্রতি 1.5 কোটি টাকার হিসেব হয়েছে। বাকি 270 আসনে জামায়াতকে নিঃশর্তভাবে সমর্থনের শর্ত দেওয়া হয়েছে। এসব মিলিয়ে এটি আর কোনো রাজনৈতিক সহযোগিতা নয়, আসলে এটি একেবারে একীভূত হয়ে যাওয়া। এতদিন আলাদা ছিল, এখন আবার এক দেহে বিলীন হয়ে যাচ্ছে। সন্তানকে আর বাইরে খেলতে পাঠানো হচ্ছে না, তাকে পিতার ঘরেই স্থায়ীভাবে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই জোটের আর্থিক দিকটি যতটা না চাঞ্চল্যকর, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর রাজনৈতিক অর্থ। 45 কোটি টাকার দৃশ্যমান লেনদেনের বাইরে যে আরো অর্থনৈতিক সুবিধা আছে তা বোঝা আসলে কঠিন নয়। কিন্তু টাকার অঙ্ক ছাড়িয়ে এখানে যে আদর্শিক চুক্তি হচ্ছে সেটা এনসিপির জন্য সবচেয়ে আত্মঘাতী। 71-এর ভূমিকার কারণে জামায়াত যে রাজনৈতিক সংকটে ভুগছে, সেই সংকট কাটাতেই নতুন মুখ, নতুন ভাষা, নতুন ধারার রাজনীতির মোড়ক দরকার ছিল। এনসিপি সেই মোড়ক হিসেবেই তৈরি হয়েছিল। কিন্তু আমরা তো জানতাম এই মোড়কের ভেতর 71কে অস্বীকার করার এই জামাতি রাজনীতিটাই ছিল। এই জামাতের কোলে পিঠেই তারা বড় হয়েছে। সুতরাং তারা জামায়াতের সঙ্গে মিলে যাবে এটা আমাকে আশ্চর্য করেনি। সবাই দেখি খুব আশ্চর্য হচ্ছেন, আমাকে কিন্তু একদম আশ্চর্য করেনি এটা।
এই জামাতে যোগ দেওয়া নিয়ে এনসিপির ভেতরেও দু একজন ভাঙতে চাচ্ছেন, তারা চলে যাচ্ছেন। এটাকে আকস্মিক ভাবার কোনো কারণ নেই। চট্টগ্রামে মীর আরশাদুল হকের পদত্যাগ এই দলের অন্তর্গত সংকটের কারণ, এটা আদর্শের কারণে নয়। তিনি শুধু একজন নেতা নন, তিনি সেই প্রজন্মের প্রতিনিধি যারা জুলাই আন্দোলনের পর সত্যি নাকি ভেবেছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব। আর পদত্যাগের বক্তব্যে যে হতাশা, ক্ষোভ আর বাস্তবতার স্বীকৃতি আছে, তা নাকি এনসিপির অনেক নেতাকর্মীর মনের কথাই বলেছে। আমার এটা মনে হয় না। বিশেষ করে তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানানো এবং বিএনপির নেতৃত্বকে বিকল্প হিসেবে এই এনসিপির নেতা দেখিয়েছেন। কারণ হচ্ছে এই এনসিপির ভেতরে শুধু জামাত আছে তা নয়, তার ভেতরে তো বিএনপিও ছিল। আমরা তো বলেছি যে জামাত বিএনপি এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এনসিপির ভেতরে জাতীয়তাবাদী এবং বাম ঘরানার অংশগুলো এই জামায়াত ঘেঁষা রাজনীতিকে হয়তো একটু অপছন্দ করতে পারে, তাই দু একজন ছিটকে পড়ছে। এই যে 30টি আসন নিয়ে জামায়াতের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত, এনসিপি কে অনেকেই বলছেন যে কয়েকটি সংকটে ফেলবে। প্রথমত, দলটি ইতিমধ্যে 125টির বেশি আসনে মনোনয়ন প্রক্রিয়া শেষ করেছে, মাঠে প্রচারণা চলছে, টাকা খরচ হয়েছে এবং বিপুল অঙ্কের টাকা এই তাসনিম জারা সহ অনেকেই মানুষের কাছ থেকে আদায় করেছে। সুতরাং মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। হঠাৎ করে মাত্র 30 জনকে ছাড়পত্র দিলে বাকি সবাই বিদ্রোহ হবে, দল ভাঙবে, স্থানীয় পর্যায়ের এনসিপি হয়তো অস্তিত্ব ধসে পড়বে। আসলে অস্তিত্ব বলতে কিছু নাই। জামায়াত তাদের টিকিয়ে রেখেছিল এবং জামায়াত তাদের শেষ করে দিচ্ছে। দ্বিতীয়ত, জামায়াতের বি টিম তকমা এতদিন অভিযোগ ছিল, জোট হলে তা সত্যে পরিণত হবে, প্রতিষ্ঠিত হবে, আমরা যা বলেছিলাম তাই। তখন আর কোনোভাবেই এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসাবে দাঁড়াতে পারবে না, দাঁড়ানোর কথাও ছিল না। তৃতীয়ত, এনসিপির ভেতরে যে শক্তিশালী অ্যান্টি জামায়াত বলয় আছে বলে দাবি করা হচ্ছে, বিশেষ করে ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র শক্তি, তারা রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়বে। ক্যাম্পাসে যাদের শক্তি তৈরি হয়েছে শিবির বিরোধী অবস্থানের কারণে, তারা হঠাৎ করে জামায়াতের ছায়ায় রাজনীতি করতে পারবে না। এটা আমি মনে করি না, কিন্তু অনেকে বলছেন বলে আমি আমার ব্যাখ্যায় এগুলোকে আমি উল্লেখ করছি মাত্র। এর সাথে আমি একমত নই। এর ফল ব্যাপক হবে এবং বোঝাই যাচ্ছে যে অনেকেই এই পদত্যাগ এবং এই নিষ্ক্রিয় হয়ে যাবেন। আর চতুর্থত, 71 ধর্মীয় সংখ্যালঘু, সাম্প্রতিক যে মব রাজনীতি, এইসব প্রশ্নে জামায়াতের অবস্থান এনসিপির অবস্থান হিসাবে গণ্য হবে। কারণ এই সমস্ত কিছু করেছে জামায়াতের পিছনে, জামায়াত একটা ভয়ঙ্কর কাজ করেছে এবং কাজ করিয়েছে কিন্তু এনসিপিদের দিয়ে। ফলে এগুলো কিছু নয়। এই ইনক্লুসিভ পলিটিক্স তারা মুখে বলে, মানে এর যে বয়ান এনসিপি তুলে ধরছিল এতদিন, তার সমাধি হয়ে যাবে এখানেই। পঞ্চমত, নেতৃত্বের ভার যাবে জামায়াতপন্থী বেল্টের হাতে এবং বাংলা মোটরের গল্প শেষ হয়ে মগবাজারের সুরা কাউন্সিলের গল্পটা প্রতিষ্ঠিত হবে। এটাই তো হওয়ার কথা ছিল। আপনারা কি অন্য কিছু ভেবেছিলেন? আমি ভাবিনি। বাস্তবতা হলো এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও সারা দেশে অন্তত 5% হয়তো ভোট পেত, তাও নাও পাওয়ার সম্ভাবনা। এমনকি সংসদে সরাসরি আসন না পেলেও উচ্চ কক্ষে প্রতিনিধিত্বের সুযোগ থাকতো হয়তো। এতে দলটি রাজনৈতিকভাবে দাঁড়িয়ে থাকার ন্যূনতম জায়গা পেত। কিন্তু জামায়াতের সঙ্গে পূর্ণ জোটে গেলে সেই সম্ভাবনাটুকু শেষ হয়ে যাবে। তখন এনসিপি থাকবে কিন্তু রাজনীতি থাকবে না, নাম থাকবে কিন্তু পরিচয় থাকবে না। এটাই তো এখন তারা এটা চেয়েছিল, এনসিপি নামে আলাদা কিছু, জামায়াতের কিছু না। কিন্তু এখন জামায়াত প্লাস এনসিপি, আপনারা জাপি বলতে পারেন অথবা জানপি বলতে পারেন, কিছু একটা বলবেন আর কি। এনসিপির সামনে এখনো একটুখানি সময় আছে সিদ্ধান্ত বদলানোর। নির্বাচনী সমঝোতা আর পূর্ণ জোট এক জিনিস নয়। 30 আসনের সমঝোতা করেও বাকি আসনগুলোতে প্রার্থী দিয়ে সংগঠন গড়া যাবে, এটা হয়তো এদের প্ল্যান। কিন্তু পিতার ঘরে স্থায়ীভাবে ফিরে গেলে আর নিজের ঘর বানানোর সুযোগ থাকবে না। সেটা তারা চায় কিনা আমার সন্দেহ আছে। তারা ক্ষমতার লোভেই সিদ্ধান্ত নিচ্ছে, আর এনসিপি সেটাই চেয়েছে, আর সে কারণেই তারা বাবার ঘরে ফিরেছে। এখন বাবার ঘরে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, আবার সেই আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করবে, যে রাজনীতি তারা শুরু থেকেই করছে। এবং আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়ে যারা রাজনীতির ময়দানে নেমেছে, তাদের কাছ থেকে আপনি অন্য কিছু আশা করেছিলেন? আপনি বড্ড বোকা ভাই, বড্ড বোকা, আর ন্যাকাও বটে। ভালো থাকবেন সবাই।